হ্যালো স্টুডেন্ট, আমি মানস বেরা, এমএসসি ইন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স স্টুডার অ্যাপে গণিত শিক্ষক। তোমরা যারা নতুন এসেছো তোমরা প্লে স্টোরে যাও, যে সেখান থেকে স্টুডার অ্যাপটি ডাউনলোড করে নাও। স্টুডার তোমাদের জন্য ফার্স্ট নিয়ে আসছে আরম্ভ ব্যাচ। এই আরম্ভ ব্যাচটি স্টুডার অ্যাপ থেকে এনরোল করতে পারো অথবা student.in থেকে এনরোল করতে পারো, যেটা আগস্ট মাস থেকে স্টার্ট হতে চলেছে, আগস্ট 28। হ্যালো স্টুডেন্ট, আরম্ভ ব্যাচে তোমরা পেয়ে যাবে খুব খুব অ্যাফোর্ডেবল প্রাইসে, এবং এই আরম্ভ ব্যাচ এনরোল করার জন্য তোমরা আমার এই কোডটি ইউজ করতে পারো। এখানে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং তোমরা এই কোডটা ইউজ করলে তোমরা 15% ডিসকাউন্ট পেয়ে যাবে। এই ডিসকাউন্ট শুধুমাত্র প্রথম 200 ছাত্রছাত্রীদের জন্য। তো স্টুডেন্ট, আর অপেক্ষা কিসের? তাড়াতাড়ি যাও, স্টুডার অ্যাপটি ডাউনলোড করো এবং এনরোল করে নাও। আরম্ভ ব্যাচ, ফার্স্ট প্রিমিয়াম ব্যাচ। হাই স্টুডেন্ট, আমি মানস বেরা, এমএসসি ইন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স স্টুডার অ্যাপের গণিত টিচার। তোমরা যারা নতুন এসেছো তোমরা প্লে স্টোর থেকে স্টুডার অ্যাপটি ডাউনলোড করে নাও এবং স্টুডার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আমার মতো আরও কোয়ালিটি টিচারদের ভিডিও ফ্রিতে দেখতে পাও। হাই স্টুডেন্ট, আজকে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল বা ইনডিফাইন্ড ইন্টিগ্রাল। এটা ক্যালকুলাস, বা যাকে আমরা ক্যালকুলাসের একটা পার্ট ইন্টিগ্রেশন বলে থাকি, সেই ইন্টিগ্রেশন আজ আমরা শিখতে চলেছি। প্রতিবারের মতো এটাই ওয়ান শর্ট ভিডিওর মধ্যে আমরা অনির্দিষ্ট সমাকলন শেষ করব, এবং ভিডিও শেষ হতে হতে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেব। দেখো স্টুডেন্ট, অনির্দিষ্ট সমাকল, এই অনির্দিষ্ট সমাকলের প্রয়োজন হলো কেন? অনির্দিষ্ট সমাকলনের প্রয়োজন হলো কারণ আমরা যদি কোনো একটা ফাংশন দেখি, অপেক্ষক y is equal to x to the power 4, এটা একটা অপেক্ষক, তাহলে এর যে অন্তর্কলজ ডেরিভেটিভ dy by dx, এর যে ডেরিভেটিভ dy by dx is equal to 4x কিউব। আমার সব ফর্মুলা অ্যাপ্লাই করে দিচ্ছি, n into x to the power n minus 1, x to the power 4 এর অন্তর্কলজ বা ডেরিভেটিভ। তাহলে আমাদের প্রয়োজন হলো কেন ইন্টিগ্রেশনের? আমাদের যদি রিভার্স প্রসেস বা প্রিমিটিভ বা অ্যান্টি ডেরিভেটিভ প্রয়োজন হয়, এটা তো ডেরিভেটিভ 4x কিউব, তাহলে এর অ্যান্টি ডেরিভেটিভ, তাহলে এমনভাবে এটাকে সমাধান করতে হবে যেন এই ডেরিভেটিভটা থেকে এই ফাংশনটা আমরা পেয়ে যাই। 4x কিউবকে আমরা যদি সমাধান করি তাহলে যেন আমরা x টু দি পাওয়ার 4 পেয়ে যাই। তাহলে দেখো, এই রিভার্স যে পদ্ধতিটা, এই রিভার্স পদ্ধতিটা জানার জন্যই আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো, এই ইন্টিগ্রেশন ইন্ট্রোটা আমরা কিভাবে দেব? ইন্টিগ্রেশনের ইন্ট্রো হচ্ছে, আমরা পূর্বে শিখেছি যে কিভাবে কোনো অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় করতে হয়, সেটা তো আমরা ডেরিভেটিভে শিখে গেছি। কিন্তু কোনো অপেক্ষকের অন্তর্কলজ দেয়া থাকলে তা থেকে অপেক্ষকটি কিভাবে নির্ণয় করা হয় তা আমরা এই অধ্যায়ে শিখব। যেটা আমরা বললাম যে ডেরিভেটিভ হয়ে যাওয়ার পর সেই ডেরিভেটিভটা থেকে আমরা ফাংশনটা কিভাবে ফিরে পাবো, সেইটাই আমরা এই বিষয়টাতে, এই অধ্যায়টাতে আমরা জানবো। তাহলে দেখো, অ্যান্টি ডেরিভেটিভ বা প্রতি অন্তর্কলজ, বা এটাকে প্রিমিটিভও বলা হয়। একটি অপেক্ষক f কে কোনো অন্তরাল i এতে f of x এর প্রতি অন্তর্কলজ বলা হবে যদি f dash x is equal to f of x হয়। সকল x belongs to i এর জন্য এটা সত্য হবে, ইটস ট্রু। x belongs to i এর জন্য এই রিলেশনটা হচ্ছে ট্রু, f dash x equal to f of x। যে পদ্ধতিতে একটি অপেক্ষক f of x
কে তার অন্তর্কলজ এফ অফ এক্স থেকে পাওয়া যায় সেই পদ্ধতিটাকে বলা হয় প্রতি অন্তর্কলজ বা অ্যান্টি ডেরিভেটিভ বা সমাকলন। এই সমাকলনটাই আমরা এখানটায় শিখব। তাহলে দেখো এই সমাকলন করার জন্য নির্দিষ্ট একটা পদ্ধতি আছে, নির্দিষ্ট ফর্মুলা আছে, সব ফর্মুলাগুলোই আমরা এখানে আলোচনা করব। তাহলে পদ্ধতিটা আমরা কিভাবে জানবো? দেখো ইন্টিগ্রেশন যেমন ডেরিভেটিভ dy বাই dx, dy বাই dx এইটা লেখা থাকলেই তোমরা কি বুঝে নিতে পারো যে x এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ। d by dx belongs to খুব ক্ষুদ্র একটা সংখ্যা, d by dx মানে হচ্ছে খুব ক্ষুদ্র একটা সংখ্যা। তাহলে d by dx কে আমরা দেখলেই বুঝতে পেরে যাব যে x এর সাপেক্ষে y এর অন্তর্কলজ। তাহলে সমাকলনকে আমরা কিভাবে চিহ্নিত করব? দেখো সমাকলনকে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দ্বারা প্রকাশ করব, এই চিহ্নটা দ্বারা প্রকাশ করব, এই চিহ্নটা দ্বারা প্রকাশ করব। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন, সাইন, ইন্টিগ্রেশনের সাইন। এই চিহ্নটা থাকলে আমরা জানতে পেরে যাব যে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো এখানে তার ডেরিভেটিভটা কত ছিল? 4x3। তাহলে আমরা ইন্টিগ্রেশন 4x3 করে নিই dx। কিভাবে ইন্টিগ্রেশন হচ্ছে সেটা তো আমরা পরে শিখব। দেখো আমি ইন্টিগ্রেশনটা এখানে আমি করে নিচ্ছি। ইন্টিগ্রেশনটা হবে 4 কনস্ট্যান্ট আছে, ওর ইন্টিগ্রেশন হবে না। x3 এর ইন্টিগ্রেশন ফর্মুলা অনুযায়ী x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 n প্লাস 1 বাই n প্লাস 1। নিচের 4 এর সাথে উপরের 4 ক্যান্সেল হয়ে যাবে এবং ওর পাশে একটা প্লাস চিহ্ন দিয়ে c লিখতে হবে। তাহলে আমরা পেয়ে যাব x টু দি পাওয়ার 4 প্লাস c। দেখো y is equal to x to the power 4, এই ফাংশনটা ডেরিভেটিভ করেছি, বেরিয়েছে 4x3। এবার দেখো 4x3 এর আমরা ইন্টিগ্রেশন লাগিয়ে দিয়েছি ফর্মুলা অনুসারে। ফর্মুলাটা আমরা একটু পরে শিখে যাব। দেখো পেয়ে গেছি x to the power 4 plus c, যেখানে c belongs to integrating constant, c belongs to c is equal to ic, ic means integrating constant মানে সমাকলন ধ্রুবক। ওকে স্টুডেন্ট, তাহলে ইন্টিগ্রেশন সম্পর্কে তো খানিকটা আইডিয়া চলে আসছে যে ইন্টিগ্রেশনের চিহ্ন কিরকম হয়, ইন্টিগ্রেশনকে আমরা কিভাবে করব, ইন্টিগ্রেশনের প্রয়োজন কেন হলো। ইন্টিগ্রেশনের প্রয়োজন হলো অ্যান্টি ডেরিভেটিভ বের করার জন্য। তাহলে দেখো এটা আমরা ইন্টিগ্রেশন চিহ্ন, এটা আমাদের ইন্টিগ্রেশন চিহ্ন, এটা হচ্ছে dx মানে হচ্ছে x এর সাপেক্ষে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। এই ইন্টিগ্রেশন চিহ্নটা এরকম হলো কেন? এই ইন্টিগ্রেশন চিহ্ন ফার্স্টে s ছিল, এই ইন্টিগ্রেশন চিহ্ন ফার্স্টে s ছিল, s থেকে এটা এরকম আসছে কেন? ইন্টিগ্রেশন মানে হচ্ছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জায়গার সমষ্টি, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জায়গার ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে যেহেতু আমাদের ক্ষেত্রফলের সমষ্টি বের করছি, সাম বের করছি, সেই জন্য সামকে আমরা s দ্বারা প্রকাশ করি। কিন্তু সম্পূর্ণ যোগফলটাকে আমরা পারফেক্ট পাচ্ছি না, ওই জন্য গণিতজ্ঞরা কি করেছে, যেহেতু পারফেক্ট সাম পাচ্ছি না ওই জন্য এসটাকে একটু চওড়া করে দিয়েছে, এসটাকে একটু চওড়া করে দিয়েছে। দেখো দেখো এসটাকে যদি একটু উপরের দিকে তুলে দেওয়া হয় আর এই জায়গাটাকে একটু নিচের দিকে নামিয়ে দেওয়া হয়, ঠিক এই চিহ্নটাই আসবে, এই চিহ্নটাই আসবে। সেই জন্য সাম থেকেই এই ইন্টিগ্রেশনের চিহ্নটা এসছে, আর বেশি তেমন কিছু নয়। ইন্টিগ্রেশন তোমরা যখন আরও গণিত বিষয়ে আরও পড়াশোনা চালিয়ে যাবে তখন ইন্টিগ্রেশন সম্পর্কে তোমাদের আরও আইডিয়া চলে আসবে। শুধু ইন্টিগ্রেশনের চিহ্ন যে আমরা এই চিহ্নটা ব্যবহার করা হয় সেটাই তোমরা দেখো এখানে আমি বলে দিই, তোমাদের একটু ভালো লাগবে। এখানটায় ইন্টিগ্রেশনের চিহ্ন যে এরকম হয় এমনটা নয়, কিন্তু ইন্টিগ্রেশনকে আমরা এইভাবেও প্রকাশ করি। হায়ার ম্যাথমেটিক্স স্টাডি করার সময় ইন্টিগ্রেশনকে আমরা এরকম ডবল ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি, ট্রিপল ইন্টিগ্রেশন চিহ্ন দ্বারাও প্রকাশ করে থাকি। ট্রিপল ইন্টিগ্রেশন মানে তিনবার ইন্টিগ্রেশন করতে হবে এমনটা নয়, এর নিয়ে বিষয়টা একটু আলাদা। তোমরা যখন হায়ার ম্যাথমেটিক্স স্টাডি করবে তখন জেনে রাখবে। ইন্টিগ্রেশনকে আমরা বদ্ধ সমাকল দ্বারাও প্রকাশ করে থাকি, অথবা ইন্টিগ্রেশনকে কমপ্লেক্স নাম্বার ইন্টিগ্রেশন দ্বারাও প্রকাশ করে থাকি। ইন্টিগ্রেশন এখানে সি। দেখো ইন্টিগ্রেশনে এত প্রকারে আরো প্রকারের ইন্টিগ্রেশন আছে,
যেটা শুধুমাত্র আমাদের হায়ার ম্যাথমেটিক্স স্টাডি করার সময়ই কাজে লাগবে। ক্লাস 12-এ এইসব কিচ্ছু কাজে লাগবে না। ক্লাস 12-এ শুধুমাত্র সিঙ্গেল ইন্টিগ্রেশন। এই সিঙ্গেল ইন্টিগ্রেশনের অনেক রকম টাইপস আছে, প্রত্যেকটা টাইপসের জন্য প্রত্যেকটা অধ্যায় আছে। আমরা প্রত্যেকটা অধ্যায় সিঙ্গেল ভিডিও করব এবং ওয়ান শর্ট ভিডিও করব। ওকে স্টুডেন্ট, নেক্সট দেখো অনির্দিষ্ট সমাকলন আমরা কাকে বলবো? ডেফিনেশন: কোনো অপেক্ষক f অফ x এর সকল প্রতি অন্তর্কলজের সেটকে বলা হবে x এর সাপেক্ষে f অফ x এর অনির্দিষ্ট সমাকলন। দেখো অনির্দিষ্ট সমাকলনে এখানে চিহ্নটা দেওয়া রয়েছে, এটা ইন্টিগ্রাল সাইন, এটা হচ্ছে ভ্যারিয়েবল অফ ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড। যে ফাংশনের ইন্টিগ্রেশন করা হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড। এটা ভ্যারিয়েবল অফ ইন্টিগ্রেশন, যে সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হবে এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন। এই ইন্টিগ্রেশনের সাইন অনুসারে আমরা ইন্টিগ্রেশন করব। দেখো আমরা যদি ইন্টিগ্রেশন করতে চাই, ইন্টিগ্রেশন এর আগে আমরা ডেরিভেটিভটা দেখে নিই। ডেরিভেটিভ y সমান যে কোনো একটা ফাংশন, তোমরা ভেবে নাও যে y সমান কোনো একটি ফাংশন f অফ x। ওকে স্টুডেন্ট, এবার একে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নিচ্ছি। implies that dy by dx is equal to d by dx f of x, d by dx f of x। তাহলে দেখো f of x এর ডেরিভেটিভ কি হবে? f of x এর ডেরিভেটিভ f dash x হবে। f of x এর ডেরিভেটিভ f dash x হচ্ছে। তাহলে অনির্দিষ্ট সমাকলন বা ইন্টিগ্রেশন এর হচ্ছে রিভার্স প্রসেস। তাহলে দেখো আমরা যদি এইভাবে লিখি ইন্টিগ্রেশন f dash x dx, এইটা সমান সবসময় কি বেরাতে হবে? এটা সমান তোমাকে তোমার f of x বেরাতেই হবে, প্লাস ওর সাথে একটা কনস্ট্যান্ট বসবে, ধ্রুবক। এটা বোঝা গেছে? y সমান যদি f of x হয় তার ডেরিভেটিভ হচ্ছে f dash x। তাহলে f dash x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সেখান থেকে পাবো আমরা f of x প্লাস c। এবার তোমাদের মনে প্রশ্নই হতে পারে যে আমরা প্রত্যেকবারে প্লাস c কেন লিখব? আমরা প্লাস c তো নাও লিখতে পারি, প্লাস সিটা লিখবো কেন? এর লজিক কি? এর লজিকটা সম্পর্কে আমরা বলে দিচ্ছি। এখানে c মানে হচ্ছে c is equal to ic, আমরা একটু আগে বললাম c is equal to ic। ic means ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। এটা তোমাদেরকে প্রত্যেকবারই করতে হবে। c এর কেন প্রয়োজন দেখো আমরা বলে দিচ্ছি, c আমাদেরকে দিতে হবে কেন। দেখো স্টুডেন্ট, আমরা এখানে তিনটে অপেক্ষক নিচ্ছি। এটা y সমান শুধুমাত্র x কিউব নিলাম, আরেকটা অপেক্ষক নিচ্ছি y সমান x কিউব প্লাস 5, আরেকটা অপেক্ষক নিচ্ছি y সমান x কিউব মাইনাস 2। ওকে স্টুডেন্ট, এবার প্রত্যেকটা অপেক্ষককে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। যদি আমরা এই ফার্স্ট অপেক্ষকটাকে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? dy by dx, dy by dx। তাহলে দেখো x কিউবকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কত পাবো? x কিউবকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো 3x স্কয়ার n into x to the power n minus 1। তাহলে x কিউবের ডেরিভেটিভ 3x স্কয়ার। তাহলে মাঝখানে ফাংশনটা তো y আছে, এই y টাকে যদি আমরা ডেরিভেটিভ করি কত পাবো? তাহলে dy by dx।
dy বাই dx। তাহলে দেখো x কিউবকে আমরা ডেরিভেটিভ করলে পাবো 3x স্কয়ার। 5 এর ডেরিভেটিভ শূন্য, ওটা লেখার দরকার নেই। তাহলে দেখো লাস্টের যে ফাংশনটা dy বাই dx, ওকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কত পাবো? একই প্রসেস, x কিউবের ডেরিভেটিভ পাবো 3x স্কয়ার এবং -2 এর ডেরিভেটিভ শূন্য। যেহেতু আমরা বললাম যে ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ বা প্রিমিটিভ অফ ডেরিভেটিভ, তাহলে দেখো আমরা যদি 3x স্কয়ারকে ইন্টিগ্রেশন করি x কিউব পাবো, এই 3x স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে x কিউব প্লাস 5 পাবো, এই 3x স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে x কিউব মাইনাস 3 পাবো। তাহলে এখন আমি ইন্টিগ্রেশন করে দেখি। তাহলে নাও আমি ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশনটা করি, ইন্টিগ্রেশন 3x স্কয়ার dx, ইন্টিগ্রেশন 3x স্কয়ার dx। 3 তো কনস্ট্যান্ট আছে, ওর ইন্টিগ্রেশন হবে না, x স্কয়ার ইন্টিগ্রেশন হবে x কিউব বাই 3। দেখো 3 3 কেটে গেল, তাহলে আমরা পেলাম এখানে x কিউব। ঠিক আছে, আমি এখানটা c লিখছি না, একটু পরে আমি লিখছি। এখানটায় 3x স্কয়ার dx, 3x স্কয়ার dx এর ইন্টিগ্রেশন আমরা পাবো x কিউব, একদম ডাইরেক্ট করে নিলাম। লাস্টে এখানে ফাংশন, লাস্টে ডেরিভেটিভটা কত আছে? লাস্টের ডেরিভেটিভটা একই সেম, 3x স্কয়ার dx, এর ডেরিভেটিভ কত আসবে? x কিউব। দেখো আমরা 3x স্কয়ারকে ইন্টিগ্রেশন করলাম, x কিউব পেলাম। এই 3x স্কয়ারকে ইন্টিগ্রেশন করলাম, আবার x কিউব পেলাম। লাস্টের ডেরিভেটিভ 3x স্কয়ারকে ইন্টিগ্রেশন করলাম, আবার x কিউব পেলাম। দেখো প্রত্যেকবারে কিন্তু আমরা এই প্রথম ফাংশনটাই পেয়ে যাচ্ছি x কিউব। যখন আমরা এই 3x স্কয়ারকে ইন্টিগ্রেশন করছি তাহলে আমাদের তো x কিউব প্লাস 5 আসার কথা, কিন্তু বেরিয়ে যাচ্ছে শুধু x কিউব। দেখো লাস্টের যে ডেরিভেটিভ 3x স্কয়ার, ওটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কত পাওয়ার কথা? x কিউব মাইনাস 2, কিন্তু দেখো আমরা পেয়ে যাচ্ছি আবার x কিউব। সেই জন্যই ইন্টিগ্রেশন করার পর এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে কনস্ট্যান্ট রাশি অবশ্যই বসাতে হবে প্লাস সি, এখানটাতেও লিখতে হবে প্লাস সি, এখানটাতেও লিখতে হবে প্লাস সি। তার কারণ একটাই, দেখো এখানে হচ্ছে কোনো কনস্ট্যান্ট রাশি নেই, তাহলে এখানে সি এর ভ্যালু কত আসবে? 0। এখানটায় কনস্ট্যান্ট রাশি আছে 5, তাহলে এখানে সি এর ভ্যালু কত? 5। এখানে কনস্ট্যান্ট রাশি -2, এখানে সি এর ভ্যালু তার মানে -2। তাহলে বোঝা গেছে স্টুডেন্ট, আমরা কেন ইন্টিগ্রেশন করার পর লাস্টে প্লাস সি লাগাবো? প্লাস সি এই কারণেই লাগাবো যাতে আমাদের কনস্ট্যান্ট রাশিটা বুঝতে সুবিধা হয়। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট আমরা ফর্মুলাতে পৌঁছে যাব। আমরা ইন্টিগ্রেশনের যত রকমের সূত্র আছে সেই সূত্রগুলো আমরা দেখব। দেখো ইন্টিগ্রেশন তো আমরা একটু আগেই বলেছি যে অ্যান্টি ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভের যা যা সূত্র আছে তার সমস্ত রিভার্স সূত্র ইন্টিগ্রেশনে প্রযোজ্য হবে। তাহলে রিভার্স সূত্রগুলো দেখো আমরা দেখে নিচ্ছি। ফার্স্ট, ইন্টিগ্রেশন f of x প্লাস অথবা মাইনাস হতে পারে phi of x প্লাস অথবা মাইনাস g of x এরকম যদি অনেকগুলো ফাংশন পরপর যোগ অথবা বিয়োগ আকারে থাকে, তাহলে প্রত্যেকটার জন্য কিন্তু আমরা আলাদা আলাদা ইন্টিগ্রেশন করব। তাহলে নেক্সট লাইনে আমরা লিখব ইন্টিগ্রেশন f of x dx প্লাস অথবা মাইনাস নেক্সট যে ফাংশনটা আছে
তার জন্য ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশন phi of x dx, তারপর নেক্সট প্লাস অথবা মাইনাস, আবার ইন্টিগ্রেশন চিহ্ন দেব g of x dx। তাহলে দেখো অনেকগুলো ফাংশন যদি পরপর রৈখিক ফাংশন যদি পরপর এরকম যোগ অথবা বিয়োগ আকারে থাকে, তাহলে আমরা প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে নেব। 2 নম্বর, ইন্টিগ্রেশন চিহ্ন, ধরে নাও c একটা কনস্ট্যান্ট আছে, ওটা একটা ফাংশনের সাপেক্ষে সঙ্গে গুণ হয়ে আছে। তাহলে সেই যদি কোনো কনস্ট্যান্ট রাশি কোনো ফাংশনের সঙ্গে গুণ আকারে থাকে, তাহলে সেই কনস্ট্যান্ট রাশি ইন্টিগ্রেশন হবে না, সেই কনস্ট্যান্ট রাশিটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তারপরে ইন্টিগ্রেশন চিহ্ন হবে f of x dx। শুধুমাত্র আমরা অপেক্ষকটা ডেরিভেটিভ করব, কনস্ট্যান্ট রাশিটা বাইরে বের করে দেব। c মিন্স কনস্ট্যান্ট। এবার আমরা সূচকের ইন্টিগ্রেশনে চলে আসি। e টু দি পাওয়ার x dx, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ই হবে। লাস্টে একটা c লেখা হবে, যেহেতু আমরা ইন্টিগ্রেশন করে ফেলেছি। a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হবে a টু দি পাওয়ার x হোল ডিভাইডেড বাই log a প্লাস c। কিন্তু দেখো এখানটায় আমরা একটা এক্সট্রা জিনিস শিখে নিই, যে যদি ইন্টিগ্রেশনটা e টু দি পাওয়ার mx হয়, e টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন, তাহলে আমরা কি লিখব? e টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন আমরা লিখব e টু দি পাওয়ার mx হোল ডিভাইডেড বাই m প্লাস c। তাহলে দেখো এটা যদি e টু দি পাওয়ার mx হতো, তাহলে আমরা কি লিখতাম? e টু দি পাওয়ার a টু দি পাওয়ার mx হোল ডিভাইড বাই m ইনটু log a প্লাস c। এখানে log a লিখছি মানে ওর বেসটা কিন্তু e আছে অবশ্যই। ইন্টিগ্রেশন 1 বাই x, ইন্টিগ্রেশন 1 বাই x dx, ইন্টিগ্রেশন 1 বাই x dx এর ইন্টিগ্রেশন আসবে log mod x, কারণ আমরা কি জানতাম যে log x এর ডেরিভেটিভ 1 বাই x হয়, তাহলে 1 বাই x এর ইন্টিগ্রেশন log mod x প্লাস c। দেখো যদি আমরা দেই 1 বাই x টু x স্কয়ার বা 1 বাই x টু দি পাওয়ার 5, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে? 1 বাই x টু দি পাওয়ার n, n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, 1 বাই n এর ইন্টিগ্রেশনটা হয় মাইনাস 1 বাই n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস c। তোমাদের যদি বলে যে 1 বাই x টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন কি হবে, 1 বাই x টু দি পাওয়ার 6 এর ইন্টিগ্রেশন কি হবে, তোমরা ডাইরেক্ট এই ফর্মুলাটাতে বসিয়ে দেবে, অ্যান্সার চলে আসবে। এখানে 6টা হলো। নেক্সট ফর্মুলা আমরা লিখব ত্রিগোণমিতিক ফর্মুলা। সাত নম্বর, ইন্টিগ্রেশন sin x, ইন্টিগ্রেশন sin x dx। দেখো sin x এর ইন্টিগ্রেশন কত আসবে? আমরা কি জানতাম যে sin x এর ডেরিভেটিভ হয় cos x, তাহলে sin x এর ইন্টিগ্রেশন হবে
cos x, শুধু cos x না, হবে মাইনাস cos x প্লাস c। 8, তাহলে আমরা বিপরীতটা করি যে cos x এর ইন্টিগ্রেশন তাহলে কত হবে, cos x dx, cos x এর ডেরিভেটিভ আমরা জানতাম যে মাইনাস sin x, তাহলে এখানে কিন্তু মাইনাস হবে না, এটা হবে শুধুমাত্র sin x প্লাস c। ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx। এবার তোমরা মনে করার চেষ্টা করো যে sec স্কয়ার x কার ডেরিভেটিভ হয়, sec স্কয়ার x কার ডেরিভেটিভ হয়, sec স্কয়ার x তো tan x এর ডেরিভেটিভ হয়, তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে tan x প্লাস c। 10 নম্বর, cosec স্কয়ার x, cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cot x। এবারে আমরা লিখব 11 sec x into tan x, sec x into tan x dx। এটা ইন্টিগ্রেশন পাবো আমরা শুধুমাত্র sec x প্লাস c। নেক্সট 12 নম্বর, cosec x cot x dx। এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cosec x প্লাস c। দেখো এই ইন্টিগ্রেশনগুলোই আমাদের কাজে লাগবে, সিম্পল ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো তোমরা কিন্তু খুব ভালো করে মুখস্থ করে নেবে। এই ইন্টিগ্রেশনের সূত্রগুলো কিন্তু তোমাদের প্রতি পদক্ষেপে কাজে লাগবে, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথামেটিক্স তো অবশ্যই। এবং তোমরা যখন জেই মেন বা WBG এর এক্সাম দেবে সেখানে তো ইন্টিগ্রেশন মাস্ট, এই ইন্টিগ্রেশন দিয়েই তো গোটা ক্যালকুলাস। তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। যদি আমরা আরেকটা ইন্টিগ্রেশন আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ইন্টিগ্রেশন sin x না হয়ে যদি ইন্টিগ্রেশন হয় যে sin mx dx, sin mx এর ইন্টিগ্রেশন কি হবে, sin mx এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cos mx মাইনাস cos mx হোল ডিভাইডেড বাই m প্লাস c। তাহলে দেখো প্রত্যেকটার জন্য তাহলে কি হবে, এটা যদি m হয় তাহলে প্রত্যেকটার জন্য ফর্মুলাতে ডিভাইডেড বাই m হবে, হোল ডিভাইড বাই m হবে, হোল ডিভাইড বাই m হবে। ওকে স্টুডেন্ট, আমরা ইন্টিগ্রেশনের সমস্ত ফর্মুলাগুলো জেনে গেলাম এবং এই ইন্টিগ্রেশন সম্পর্কে কয়েকটা আমরা উদাহরণ দেখে নিচ্ছি। নেক্সট দেখো সলভ করবো আমরা। ফার্স্ট আমরা এর কোশ্চেনটা সলভ করতে চাইছি। কি দেওয়া রয়েছে দেখো,
ইন্টিগ্রেশন সাইন স্কয়ার এক্স, ইন্টিগ্রেশন সাইন স্কয়ার এক্স ডিএক্স। এর ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করব দেখো, নেক্সট লাইনে আমরা 1/2 ভাগ করে নিচ্ছি। 1/2 ভাগ করে নিয়ে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, এবার লিখব 2 sin স্কয়ার x, যেহেতু আমরা 2 ভাগ করেছি একটা 2 গুণ করতে হবে, 2 sin স্কয়ার x dx। ইন নেক্সট লাইনে আমরা করব এই 1/2 তো থাকবেই। এবার তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে sin স্কয়ার x তো লেখা ছিল, তাকে আমরা কেন ইচ্ছা করে 1/2 ভাগ করে এখানে 2 গুণ করতে যাব? দেখো আমরা যে ফর্মুলাগুলো শিখেছি সেখানে আমরা sin x এর সূত্র জানি, cos x এর ইন্টিগ্রেশন জানি, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন জানি, কিন্তু আমরা sin স্কয়ার x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি জানিনি তো। যেহেতু sin স্কয়ারের ইন্টিগ্রেশন আমাদের জানা নেই, সেই জন্য আমরা একটা 2 দিয়ে ভাগ করে এখানে একটা 2 গুণ করে নিয়েছি, যাতে আমরা ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে 2 sin স্কয়ার x এর সূত্র কি হবে? 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2x dx। যেহেতু দেখো আমরা এখানে দুটো ফাংশনের মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, আমরা নেক্সট লাইনে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে নেব। 1/2 থার্ড ব্র্যাকেট integration 1 into dx, that's mean dx, minus integration cos 2x dx। আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে নেব। নেক্সট লাইনে আমরা ফর্মুলা লিখে নেব, 1/2 ইন্টিগ্রেশন dx, শুধু ইন্টিগ্রেশন dx এর ইন্টিগ্রেশন x হয়, মাইনাস cos 2x এর ইন্টিগ্রেশন মানে cos mx এর ফর্মুলা আমাকে লাগাতে হবে, তাহলে cos x এর ইন্টিগ্রেশন হবে sin mx sin 2x হোল ডিভাইডেড বাই 2। ইন্টিগ্রেশন কমপ্লিট, থার্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস চিহ্ন দিয়ে আমাদের একটা c লিখতে হবে, যেখানে c মিন্স সমাকলন ধ্রুবক। নেক্সট বি এর দাগ, বি এর দাগে কোশ্চেন কি আছে? বি এর দাগে কোশ্চেন আছে ইন্টিগ্রেশন tan স্কয়ার x tan স্কয়ার इंटीग्रेशन tan स्क्वायर x। देखो আমরা tan স্কয়ার x এর তো ইন্টিগ্রেশন জানি না, কিন্তু আমরা একটা সূত্র ক্লাস 10 এ শিখে গেছিলাম যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো ওই সম্পর্কটা থেকে যদি আমরা tan স্কয়ার x এর মান আমরা বের করতে চাই, তাহলে বলো দেখি tan স্কয়ার x এর মান কত হবে? ইন্টিগ্রেশন tan স্কয়ার x এর পরিবর্তে আমরা লিখতে পারবো যে sec স্কয়ার x minus 1 into dx, যে sec স্কয়ার x minus tan স্কয়ার x is equal to 1। ওখান ওই সম্পর্কটা থেকে আমরা যদি tan স্কয়ার x এর ভ্যালু বের করে নিই, তাহলে দেখো tan স্কয়ার x এর ভ্যালু কত আসবে? sec স্কয়ার x minus 1। এবার সেপারেট করে নিয়ে ইন্টিগ্রেশন করে নাও। इंटीग्रेशन sec स्क्वायर x x dx माइनस इंटीग्रेशन 1 dx इज मीन dx। इंटीग्रेशन लिखे दाओ
sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন তো তোমরা মুখস্থ করেছো, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে tan x minus dx is equal to x plus c. ওকে স্টুডেন্ট, হয়ে গেল বি এর দাগ কমপ্লিট। এবারে আমরা আসবো ডি এর দাগ। ডি এর দাগ এখানটায় করি, ডি। আগে কোশ্চেনটা লিখে নি, ইন্টিগ্রেশন 1 divided by sin square x into cos square x। dx dxটা তোমরা এখানটাতেও লিখতে পারতে, আমি একদম লাস্টে লিখে নিয়েছি। দেখো স্টুডেন্ট, এই যে 1, এই 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? দেখো এই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারবো তো sin square x plus cos square x। তাহলে দেখো স্টুডেন্ট, আমরা 1 এর পরিবর্তে লিখছি sin square x plus cos square x লবটাতে, sin square x plus cos square x। নিচের লাইনটাই হবে sin square x into cos square x। নিচটাতে কোনো পরিবর্তন হবে না, পাশে যেমন dx আছে dxটা বসবে। এবার নেক্সট লাইনে আমরা বিভাজন করে নেব। দেখো বিভাজন করে নিচ্ছি, বিভাজন করে একদম সেপ কাটাকাটি করে লিখছি sin square x ডিভাইডেড বাই sin square x into cos square x। তাহলে sin square x এর সাথে sin square x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা হবে 1 বাই cos square x dx প্লাস, দেখো এইটা যদি আমরা বিভাজন করি, এখানে দেখো cos square x এর সাথে cos square x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এইটা পাবো আমরা cosec square x, এই 1 বাই sin square x। নেক্সট লাইনে হবে cosec square x। তাহলে দেখো এদের ত্রিকোণমিতিক ফাংশনগুলো আমরা লিখে নিচ্ছি। নেক্সট লাইনে 1 by cos square means sec square x dx, 1 by sin square, 1 by sin square is mean cosec square x dx। এর প্রত্যেকের ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা জানি, তাহলে ইন্টিগ্রেশনের সূত্রগুলো আমরা লিখে নিচ্ছি। sec square x এর ইন্টিগ্রেশন হবে tan x, cosec square x এর ইন্টিগ্রেশন হবে minus cot x প্লাস c। d এর দাগ কমপ্লিট, এই c এর দাগ কমপ্লিট, এটা c এর দাগের অঙ্ক কোশ্চেন। ডি এর দাগ, দেখো ডি এর দাগটা আমরা কিভাবে করতে পারবো করব। ডি এর দাগটা আমরা ফার্স্টে প্রথমের অঙ্কটা মুছে নিই। তাহলে আমরা এখানে ডি এর দাগের সমাধানটা করি। তাহলে ডি এর দাগের যেহেতু কোশ্চেনটা আমাদের এইভাবে আছে, দেখো 3 প্লাস 5 cos x হোল ডিভাইডেড বাই
sin স্কয়ার x dx। তাহলে দেখো আমরা নেক্সট লাইনের সমাধানটা কিভাবে করব, সমাধানটা আমরা হচ্ছে বিভাজন করে নেব sin স্কয়ার দিয়ে। তাহলে ইন্টিগ্রেশন 3/sin স্কয়ার আসবে, 3/sin স্কয়ার x dx প্লাস এখানে হবে ইন্টিগ্রেশন 5 cos x whole divided by sin square x dx। তাহলে দেখো যেহেতু 3 এখানে কনস্ট্যান্ট আছে ওর ইন্টিগ্রেশন আমরা করব না, ওকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করে নেব। তাহলে 1/sin স্কয়ার ইজ ইকুয়াল টু cos x স্কয়ার প্লাস 5 কনস্ট্যান্ট আছে ওটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। এখানে দেখো যেহেতু sin এর স্কয়ার আছে তাহলে আমরা এখানে দুটো sin পাবো, একটা sin বাই cos, cos বাই sin ইজ ইকুয়াল টু হচ্ছে cot, আর একটা sin নিচে এক্সট্রা রয়ে যাবে সেটা হচ্ছে cosec x dx। এবার দেখো ইন্টিগ্রেশনে শুধু ফর্মুলাগুলো লিখে দেয়া, আর কিছুই কাজের নেই। নেক্সট লাইনে আমরা লিখব দেখো 3 cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হয় মাইনাস cot x প্লাস cot x into cosec x বা cosec x into cot x এর ইন্টিগ্রেশন কি হয় মাইনাস cosec x মাইনাস cosec x প্লাস c। এর পরের লাইনে তোমরা মাইনাসগুলোকে বাইরে বের করে দাও, তাহলে এটা হবে মাইনাস 3 cot x মাইনাস 3 cot x, এটা আসবে মাইনাস 5 cosec x প্লাস c। কমপ্লিট ডিয়ার স্টুডেন্ট। অত্যন্ত সহজ চ্যাপ্টার এই ইনডিফাইন্ড ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকলন। আশা করি তোমাদের আর কোনো ডাউটস রইল না, শুধুমাত্র ফর্মুলাতে বসাবে অঙ্ক হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্ট কমপ্লিট। তোমরা যারা নতুন এসেছো তোমরা প্লে স্টোর থেকে স্টুডিয়ার অ্যাপটি ডাউনলোড করে নাও, আর স্টুডিয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, সেখানে আমার মতো আরও কোয়ালিটি টিচারদের ফ্রি ভিডিও দেখতে পাবে।